হাই এভরিওয়ান, বিসিএস ব্লুপ্রিন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটা বণিক বার্তার খুব ইম্পর্টেন্ট একটা আর্টিকেল অ্যানালিসিস করব। সো উইদাউট ডাউনফ্লোয়িং দ্য টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। সো আমি এই আর্টিকেলটার একটা ভিন্ন নাম দিয়েছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে আসলে মূল আলোচ্য বিষয় কী। সো নতুন অর্থনীতির রূপরেখা, বিনিয়োগ, কর্মসংস্থান ও $1 ট্রিলিয়ন যে ভিশন তা নিয়ে আলোচনা করা হবে। সো আমাদের বর্তমানে একটা সংকট আছে, যা অনেক ক্রাইসিস সহ আমাদের এমপ্লয়মেন্ট ক্রাইসিস অ্যান্ড অবশ্যই ইনভেস্টমেন্ট ক্রাইসিস। তো এই সংকট থেকে রূপান্তর আগামীর বাংলাদেশের জন্য একটা কৌশলগত বা স্ট্র্যাটেজিক ব্লু প্রিন্ট কেমন হবে তা নিয়ে আলোচনা হবে। সো এই আর্টিকেলটি খুবই একটা ইম্পর্টেন্ট আর্টিকেল, কারণ এটি রাশেদ আল মাহমুদ তিতুমির, উপদেষ্টা অর্থ ও পরিকল্পনা, ওনার কাছ থেকে নেওয়া হয়েছে। ওনার একটা সাক্ষাৎকার নিয়েছে বণিক বার্তা, সেখান থেকে পিক করা হয়েছে। সো উত্তরাধিকার খাদের কিনারে থাকা অর্থনীতি। সো আমরা আগে পুরো অবস্থাটা দেখি কি। সো আমাদের ঋণের পাহাড়টা কেমন। 1973 থেকে 2008 এর তুলনায় সরকারের ঋণ বৃদ্ধি এবং বিশাল ক্যাপাসিটি চার্জ, তার যদি বৃদ্ধিটা আমরা লক্ষ্য করি তা 324%, মানে প্রায় 3.5 গুণের মতো। অন্যদিকে রাজস্ব ঘাটতিটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে কর ইস টু জিডিপি অনুপাত, যা একটি টেকসই অর্থনীতির জন্য মানে খুবই ইম্পর্টেন্ট একটা প্যারামিটার, কিন্তু এখানেও কিন্তু বেশ আমরা নাজেহাল অবস্থা দেখতে পারতেছি যে আমাদের মাত্র 6.6% আমাদেরকে জিডিপির তুলনায় কর প্রদান করে থাকে। আচ্ছা, আমদানি নির্ভর জ্বালানি পুঁজি পাচার ও ব্যাংক কেলেঙ্কারি ভঙ্গুর এবং পরনির্ভরশীল উৎপাদন ব্যবস্থা, এ আমাদের এটা ভোগ নির্ভর একটা বা কনজিউমার মডেলিংটা। তো এই ক্ষেত্রে অলিগার্কি দুষ্টু চক্র আমরা কেন বলতেছি, কারণ এখানে আমরা জানি অলিগার্কি দুষ্টু চক্রের মধ্যে বোঝায় যে অলিগার যারা আছে, মানে হাতে গোনা কয়েকটা উইং অফ আওয়ার ইন্ডাস্ট্রি, যা পুরো ইকোনমিটাকে কন্ট্রোল করতে চায়, যার ফলে বিভিন্ন ধরনের সমস্যার প্রকটতা দেখা যায়। আচ্ছা, সো আমরা যদি প্যারাডাইম শিফটের যদি কথা বলি তাহলে আমরা দেখব যে অতীতের যে ব্যর্থ মডেল এবং নতুন যে কৌশল অথবা টেকসই রূপান্তরটা কেমন হবে তার যদি তুলনামূলকভাবে একটা চিত্র যদি আমরা উপস্থাপনা করি তো সেটা আমাদের জন্য অনেকটুকু ভালো হবে। সো প্রবৃদ্ধির যে চালিকা শক্তি তা ছিল ভোগ নির্ভর মডেল, মানে শুধু কনজিউমিং মডেল, শুধু আমি শুধু ইম্পোর্ট করে ফেলবো। কি ইম্পোর্ট করলাম, যে কোনো একটা মেগা প্রজেক্ট ইম্পোর্ট ফ্রম জাপান, যে কোনো একটা মেগা প্রজেক্ট ইম্পোর্ট ফ্রম চায়না, মেগা প্রজেক্ট ইম্পোর্ট ফ্রম ইন্ডিয়া, শুধু ইম্পোর্ট অ্যান্ড ইম্পোর্ট। বাট রেদার দেন অন্যভাবে কি বিষয়টাকে দেখা যায় কিনা, আমরা যদি একটা বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানমুখী যদি আমরা যদি একটা প্রবৃদ্ধি চালিকা শক্তি তৈরি করতে পারি, এটা কিন্তু এটা টেকসই হবে। সুন্দর। অন্যদিকে অর্থায়নটা কেমন হবে, আগে অর্থায়ন ছিল ব্যাংক ঋণ নির্ভর, ব্যাংক থেকে ঋণ নিয়ে নিলাম, এবং অলিগার্কিক যে আধিপত্য, অর্থাৎ হাতে গোনা কয়েকটা শক্তি আমাদের দেশে যে ইন্ডাস্ট্রিগুলোকে নিয়ন্ত্রণ করছে। তো এটার বদলে আমরা যদি এটা পুঁজিবাজার ভিত্তিক যদি এটার ব্যবস্থা করতে পারি, লাইক আমরা যদি যুক্তরাষ্ট্রের দিকে লক্ষ্য করি, আমরা এখানে দেখব একটা সাধারণ মানুষও কিন্তু একটা কোম্পানিতে শেয়ার ওন করে, এবং তাদের কিন্তু শেয়ার মার্কেটটা কিন্তু বেশ ডিসেন্ট্রালাইজড। তো এটার জন্য যেটা সুবিধা হয় যে মালিকানারা শুধুমাত্র একটা নির্দিষ্ট গ্রুপ অফ পিপলের কাছে না থেকে একটা কমন পিপলের কাছে মালিকানাটা থাকতেছে। এই যে শেয়ার বাজারের যে একটা কালচার ইউএসএ কাছে আছে, তো ওই ক্ষেত্রে খুবই হেল্প করে এই জিনিসটাকে মেনটেন করার জন্য। কি মেনটেন করার জন্য, এটা ইকোনমির অলিগার্ক মডেলের বদলে এটা মাল্টিফেসেড এবং এটা ডিসেন্ট্রালাইজড একটা ইকোনমিক সিস্টেম তৈরি করার জন্য। অন্যদিকে জ্বালানি নিরাপত্তা আমাদের ছিল যে আমদানি নির্ভর এবং অপচয়মূলক ক্যাপাসিটি চার্জ। এখানে উপদেশটা এইভাবে বলেছেন যে আমরা
ক্যাপাসিটি চার্জ দিচ্ছি কিন্তু আমরা নিচ্ছি না। লাইক হচ্ছে আমরা আদানি থেকে কিন্তু আমরা যখন ইলেকট্রিসিটি ইম্পোর্টের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা ক্যাপাসিটি চার্জ দিই, কিন্তু আমরা ইলেকট্রিসিটি ইম্পোর্ট করি না, কারণ আমাদের সেই সময় প্রয়োজন পড়ে না। বাট যেহেতু আদানি তৈরি করছে, সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদেরকে তাদেরকে একটা ক্যাপাসিটি চার্জ দিতে হয়। এটা আমাদের জন্য অবশ্যই অপচয়মূলক। এর বদলে আমরা যদি আমদানি নির্ভর জ্বালানির প্রতি নির্ভরশীল না হয়ে আমরা যদি রিনিউয়েবল লাইক হচ্ছে সোলার ইলেকট্রিসিটি যদি আমরা সৃষ্টি করতে পারি, এটা খুবই ভালো হয়। এবং হচ্ছে সরবরাহ যদি আমরা বহুমুখী করতে পারি, লাইক হচ্ছে আমরা কিছু নিলাম সোলার থেকে, কিছু হচ্ছে উইন্ড থেকে, কিছু হচ্ছে স্ট্রিম থেকে, কিছু হচ্ছে অবশ্যই ফুয়েল বেসড, এবং অবভিয়াসলি আমাদের অ্যাটমিক এনার্জি তো আমাদের তৈরি হচ্ছে, এবং আমাদের ইলেকট্রিসিটি অ্যাটমিক ইলেকট্রিসিটি যেটা সেটা তৈরি হচ্ছে। এবং প্রশাসনের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে আমলা নির্ভর এবং চরম রাজনৈতিক হস্তক্ষেপ ছিল, এবং হচ্ছে নির্বাচিত নির্বাহী কর্তৃক নীতি প্রণয়ন এবং আমলাতন্ত্রে যদি স্বাধীন বাস্তবায়ন করা যায়, এটা হচ্ছে নতুন কৌশল। এভাবে হচ্ছে উপদেষ্টা পরে বিষয়টার কাছে উল্লেখ করেছেন। তো এক্ষেত্রে বিদেশি ঋণের উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে জনকল্যাণ নিশ্চিত করার জন্য একটা ব্লু প্রিন্ট তৈরি করলাম। তো এখানে 4টা বিষয় আছে। এটা হচ্ছে বিনিয়োগ, রাজস্ব বৃদ্ধি, উৎপাদন এবং কর্মসংস্থান। সো বিনিয়োগের মধ্যে দেশীয় বিদেশি বিনিয়োগ কর্মসংস্থানকে অ্যাট্রাক্ট করতে হবে। রাজস্ব ক্ষেত্রে করের হার না বাড়িয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রচার করে একটা করের জাল সম্প্রচারণ করতে হবে, অথবা একটা ট্যাক্স নেটওয়ার্ক তৈরি করতে হবে, যাতে বেশি বেশি মানুষ যাতে তাদের যে ট্যাক্স যেটা দেওয়ার কথা সেটা যাতে দেয়, এবং আমাদের যে সরকারি যে তহবিল তা যাতে মজবুত হয়। অন্যদিকে উৎপাদন যে ব্যবস্থাটা, সে ক্ষুদ্র ও মাঝারি যে শিল্প আছে তার দিকে বেশি বেশি ফোকাস দিতে হবে, কারণ আলটিমেটলি ক্ষুদ্র এবং মাঝারি শিল্প যদি না তৈরি হয়, সেটার ফলাফল কর্মসংস্থানে হচ্ছে আমরা দেখতে পারি, কারণ তখন কর্মসংস্থানও তৈরি হয় না। তো সেক্ষেত্রে উৎপাদন এবং ক্ষুদ্র স্মল এবং মিডিয়াম যে ইন্ডাস্ট্রিজগুলো আছে সেগুলোর প্রতি আমাদেরকে নজর দিতে হবে, এবং কর্মসংস্থান দেশব্যাপী দক্ষ এবং জনশক্তি এবং প্রকৃত একটা মজুরি আমাদেরকে নির্ধারণ করতে হবে। আচ্ছা, তো উনি 180 দিনে একটা কর্মসূচি দিয়েছেন। তো অর্থনৈতিক ধাক্কা সামলাতে এবং সামাজিক সুরক্ষতা নিশ্চিত করতে প্রথম 6 মাসে সুনির্দিষ্ট উনি পদক্ষেপ বলেছেন। তো সেক্ষেত্রে উনি প্রথমে বলেছেন যে কৃষি ঋণ মওকুফ করতে হবে। 12 লাখ কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করতে হবে, এবং 60 লাখ মানুষ সরাসরি এতে উপকৃত হবে। কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ হবে প্রথম ধাপ। এরপর হচ্ছে ফ্যামিলি কার্ড দিতে হবে, কৃষক কার্ড দিতে হবে। ফ্যামিলি কার্ড কি সর্বজনীন সামাজিক সুরক্ষার জন্য যুগান্তকারী পদক্ষেপ হয়ে দাঁড়াবে, এবং যেখানে অবশ্যই বায়োমেট্রিক এবং ডিজিটাল পদ্ধতির মাধ্যমে তথ্যের যে ভেরিফিকেশন এবং বৈজ্ঞানিক স্কোরিং তা নির্ধারণ করতে হবে। খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। না হলে দেখা যাবে যে হোল্ড করার কথা ফ্যামিলি কার্ডটা, আলটিমেটলি কিন্তু সে কিন্তু হোল্ড করতেছে না, কারণ আমরা জানি মধ্যস্বত্বভোগী অনেকেই থাকে। তো এই জিনিসটা হচ্ছে হাত থেকে বেহাত হয়ে যেতে পারে। সো এই ক্ষেত্রে নারী, দরিদ্র এবং দরিদ্রদের জন্য রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত একটি ব্যবস্থা করতে হবে। এবং কৃষক কার্ডের অবশ্যই একটা বিষয় আছে। তো পহেলা বৈশাখের মধ্যে প্রি পাইলটিং যেটা শুরু করার কথা, এবং সেটা অলরেডি শুরু হয়ে গেছে, এবং হচ্ছে কৃষকদের 10টি সুনির্দিষ্ট পরিষেবা প্রদান করার কথা বলা হয়েছে। এবং সামাজিক সম্প্রীতি, এই ক্ষেত্রে হচ্ছে ঈদের পূর্বে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত এবং খতিবদের জন্য সম্মানী প্রদান। এই সবগুলোই কিন্তু অলরেডি ইমপ্লিকেশন আমরা দেখতে পাচ্ছি, অলরেডি শুরু করে দিয়েছে সরকার। এটা হচ্ছে রাষ্ট্রের যে স্ট্র্যাটেজিক পলিসি, তা সবার জানা থাকা উচিত যে রাষ্ট্র কীভাবে কোন দিকে চলছে। সো জ্বালানি নিরাপত্তা, সাপ্লাই চেইন বহুমুখীকরণ ও সবুজ রূপান্তর কেমন হবে। তো সংকট মোকাবেলা এবং বহুমুখীকরণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এমন একটা জায়গা আছে যেটা হচ্ছে উত্তর আমেরিকার প্রভাব আছে, এবং দক্ষিণ পূর্ব এশিয়ার একটা প্রভাব আছে। তো মধ্যপ্রাচ্যের উপর যে আমাদের একক নির্ভরশীলতা তাকে হ্রাস করতে হবে, এবং বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি না করে স্পট মার্কেট থেকে নির্বিচ্ছিন্ন সরবরাহ করতে হবে। তো এই ক্ষেত্রে আসলে সরকার চেয়েছে যেটা জ্বালানির দাম বৃদ্ধির কারণটা ছিল এটা, যাতে এই যে প্যানিক বাইং যেটা সেটা যাতে কমে। বাট আলটিমেটলি প্যানিক বাইংটা কমবে না,
কারণ যেখানে 200 টাকা করে বিক্রি হচ্ছে ডিজেল, তো এখানে আসলে 120 টাকা করলেও তো ওদের তো 80 টাকা লাভ হচ্ছেই। এক্ষেত্রে আসলে জ্বালানির দামটা বৃদ্ধি করাটা প্রয়োজন সেইভাবে হয়তো বা ছিল না। কারণ আমরা জানি জ্বালানির প্রায় যদি 10% বাড়ে, ভোগ্যপণ্যের দাম 30% বেড়ে যেতে পারে। কারণ আলটিমেটলি ভ্যালু এডিশন করার প্রতি ধাপে ধাপেই 10% করে তো আর কেউ নিজের দাম বাড়াবে না, কেউ 15% বাড়াবে, কেউ 16% বাড়াবে। তো আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে 30 to 35% বেড়ে যেতে পারে। সো এক্ষেত্রে বড় ঝামেলা। তো টেকসই সবুজ রূপান্তরটা যদি আমরা দীর্ঘমেয়াদী যখন শিফট করব, তখন সিস্টেম লস ও ক্যাপাসিটি চার্জে অপচয় সম্পূর্ণ রোধ হবে, সৌরশক্তি ও নবায়নযোগ্য জ্বালানি ব্যাপক সম্প্রসারণ হবে, আমদানি নির্ভর ব্যবস্থা থেকে বেরিয়ে এটা সবুজ শিল্পায়ন অথবা গ্রিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যাত্রা তখন আমাদের হয়ে যাবে, যখন 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 আমাদের টেকসই এবং সবুজ রূপান্তরগুলো হবে। সো গ্লোবাল ইন্টিগ্রেশনের যদি কথা বলি, শ্রম অধিকার ও কৌশলগত বাস্তববাদের যদি বিষয়গুলো আনি, তো শ্রমিক আইনটাকে সংস্কার করার কথা বলেছে উনি। তো প্রথম দিনই এই জন্য শ্রম অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। তো শ্রম বান্ধব, পরিবেশ বান্ধব, নারী বান্ধব কর্মসংস্থান, আইএলও এবং যুক্তরাষ্ট্রের সাথে জিএসপি ও শ্রম অধিকার বিষয়ক দীর্ঘদিনের অমীমাংসিত বিতর্কের যেটা অবসান, সে অবসান নিশ্চিত করার কথা উনি বলেছেন। সবার আগে বাংলাদেশ এই নীতির ভিত্তিতে নিজস্ব স্বার্থ সুরক্ষা করতে হবে, প্রতিবেশী ও বৈশ্বিক অংশীদারের সাথে সম্মানসূচক এবং দেশ বান্ধব কূটনীতি রাখতে হবে। কারণ অর্থাৎ এটাই সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, কিন্তু নিজের স্বার্থ সবার আগে, কারণ সবার আগে বাংলাদেশ। অর্থনৈতিক অংশীদারিত্ব মুক্ত বাজার অর্থনীতি এফটিএ ও দ্বিপাক্ষীয় অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে বৈশ্বিক শক্তিগুলোর সাথে আলোচনা করার কথা উনি বলেছেন। বিদেশি বিনিয়োগকারীদের হারানো আস্থা পুনরুদ্ধার করার কথা উনি বলেছেন। কারণ আলটিমেটলি যেটা হয়েছে লাস্ট 3-4 বছরের কিছু ইকোনমিক ডাউনফলের কারণে ওইভাবে বিনিয়োগ কিন্তু আসতেছিল না। তো এখন এটাকে আবার পুনরুদ্ধার করতে হবে। সো কিছু প্রশাসনিক সংস্কার এবং মানব সম্পদ উন্নয়নের কথা উনি বলেছেন। রাষ্ট্র ব্যবস্থার সংস্কার দরকার। তো নির্বাচিত যে নির্বাহী যে পলিসি ফর্মুলেশন, নির্বাচনী ইশতেহারের ভিত্তিতে নীতি এবং কৌশল ও ভীষণ প্রণয়ন করতে হবে এবং এটা ফ্ললেস এক্সিকিউশন এবং আমলাতন্ত্র তৈরি করতে হবে। রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া সম্পূর্ণ দক্ষতা এবং স্বচ্ছতা ও প্রতিশ্রুতির সাথে যাতে মাঠ পর্যায়ে যাতে আমলারা কাজ করতে পারে, যাতে ব্যুরোক্রেটরা যাতে কাজ করতে পারে, এই বিষয়টা এনশিওর করতে হবে। সো কারিগরি শিক্ষার ব্যাপক প্রসার এবং শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন। অভ্যন্তরীণ শ্রম বাজারের যে ঘাটতি তা পূরণ করতে হবে এবং প্রবাসীদের নিম্ন আয়ের পেশা থেকে উচ্চ আয়ের পেশারযুক্ত রেমিটেন্স বৃদ্ধি করতে হবে। কারণ আমরা জানি ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কার এমনকি নেপালও যখন বিভিন্ন মিডল ইস্টের দেশে যায়, তারা কিন্তু ভালো ভালো জব করে। বাট আমরা কিন্তু আনফর্চুনেটলি এত ভালো জব করতে পারি না মিডল ইস্টার্ন কান্ট্রিতে গিয়ে। সো আমাদের দেশের যারা শ্রমিকরা আছেন তারা যাতে সেসব ভালো ভালো জব করতে পারেন, বিষয়টাকে আমাদেরকে দেখতে হবে। সো আর্থিক খাতের যে পুনর্গঠন, পুঁজি বাজার কেন্দ্রিক অর্থায়নের ক্ষেত্রে ইসলামিক স্টক এক্সচেঞ্জের কথা উনি বলেছেন। মূলধন সংগ্রহে সম্পূর্ণ নতুন ও শরিয়া ভিত্তিক ব্যবস্থা চালুর কথা উনি বলেছেন। সো মূলধন সংগ্রহে সম্পূর্ণ নতুন ও শরিয়া ভিত্তিক ধারণার প্রবণ করতে হবে। উনি সুকুক বন্ডের কথা বলেছেন, যে বিকল্প ও নিরাপদ অর্থায়নের বিশাল সুযোগ তৈরি হবে এর মাধ্যমে, এবং বন্ড মার্কেট সাধারণ ও ইসলামিক বন্ডের মাধ্যমে মূলধন যে এটা ডাইভার্সিফিকেশন এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অর্থাৎ ইসলামিক বন্ডও থাকবে এবং আমাদের যে সাধারণ বন্ড সেটাও থাকবে, এবং দুইটা কিন্তু একটা ব্যালেন্স, এটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে কিন্তু আনতে হবে। সো বর্তমান অবস্থা মূলধন সরবরাহে পুঁজিবাজারের অবদান মাত্র 12%, যেটা অনেক কম। সো রাজস্ব কৌশল, যে কর না বাড়িয়ে 15% জিডিপির লক্ষ্যমাত্রা করতে হবে। যে করের হার বৃদ্ধি নয়, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সম্প্রসারণের মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধি করতে হবে। বর্তমানে 6.5% আছে, তাকে লক্ষ্যমাত্রা 15%-এ নিতে হবে, কারণ এটা ট্যাক্স টু জিডিপি রেশিও অনেক কম বর্তমানে। আমাদের 2035 সালের মধ্যে ট্যাক্স টু জিডিপি রেশিও আমাদেরকে 15%-এ নিতে হবে।
সো এই জন্য কটা স্টেপ ফলো করতে হবে, সেটা হচ্ছে এনবিআর এর কাঠামোগত সংস্কার, কাস্টমস, ভ্যাট ও আয়করের জন্য 3টি স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করতে হবে, করের ফাঁকি এটা রোধ করতে হবে, কর পরিহার, অব্যাগতি ও জালিয়াতি রোধে কঠোর শৃঙ্খলা আনতে হবে, সম্পূর্ণ ডিজিটালাইজেশন করতে হবে, অটোমেটেড ও হয়রানি মুক্ত ডিজিটাল যে আয়কর ব্যবস্থা তা নিশ্চিত করতে হবে, এবং কর জাল ট্যাক্স নেট সম্প্রসারণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের যে এসএমই যেটা আছে ব্যাপক সম্প্রসারণের মাধ্যমে এই কর দাতাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। সো আলটিমেটলি আমরা যদি এন্ড করি তাহলে দেখবো আমাদের একটা ভিশন আছে, ভিশন হচ্ছে 2034 মধ্যে আমরা একটা $1 ট্রিলিয়ন ইকোনমি তৈরি করতে চাই। এই ক্ষেত্রে আমাদের ফিসকাল পলিসিটা হচ্ছে কেমন হবে এবং মনিটারি পলিসিটা কেমন হবে এটার মাধ্যমে শেষ করছি। সো আমাদের রাজস্ব নীতি বা ফিসকাল পলিসি হবে প্রুডেন্সিয়াল বা বিচক্ষণ রাজস্ব ব্যবস্থা এবং অপচয় রোধ এবং করজাল বা ট্যাক্স নেটওয়ার্কের সম্প্রসারণ করতে হবে, এবং আমাদের মুদ্রা নিতে হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, যা খুবই দরকার। বর্তমান মূল্যস্ফীতি অনেক বেশি, আমাদের যে প্রবৃদ্ধি যেটা কমে গিয়েছিল সেটাকে আবার ফিরিয়ে আনতে হবে, এবং কর্মসংস্থান সম্প্রসারণের দিকে সংকেত হবে। কর্মসংস্থান আসলে সব কিছুর একটা সম্মিলিত ফলাফল। তো এই ক্ষেত্রে কর্মসংস্থান শুধুমাত্র বিনিয়োগের মাধ্যমে জিনিসটা হয়ে যাবে, জিনিসটা এমন না, প্রত্যেকটা বিষয়কে এনশিওর করতে হবে, এর মধ্যে কর্মসংস্থান তৈরি হবে। সো আলটিমেটলি রাজস্ব ও মুদ্রানীতি নিবিড় সমন্বয়ের মাধ্যমে 2034 সালের মধ্যে একটি স্থিতিশীল, উৎপাদনমুখী ও সমতাভিত্তিক $1 ট্রিলিয়ন ইকোনমি তৈরি হবে বলে আশ্বাস। এই ছিল নিউজ পেপার অ্যানালাইসিস। সবাইকে অসংখ্য ধন্যবাদ।